অনেকে বলছেন যে হিন্দু পরিবার সবাইকে নাকি মুর্শিদাবাদ মালদা ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনি কেটে ভাসিয়ে দেবেন। মুর্শিদাবাদের আগামী দিনের সম্রাট হুমায়ুন কবিরই হবে। হুমায়ুন দা, আপনি হঠাৎ এটা বলতে গেলেন কেন যে হিন্দুদের কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন? মানে আমিও খুব অবাক হয়ে গেছিলাম। এখন কি কখনো মনে হয় যে না বললেই ভালো হতো? এই মুহূর্তে প্রশ্ন আছে যে হুমায়ুন কবির কি তাহলে জেহাদি? আমি সোজা কথা বলছি তো, আমার যখন ব্যাট ধরে ছক্কা মারার দরকার ম্যাচ জেতার জন্য, আমি সোজা সাপটা ছক্কা মেরে দিতাম। যখন দেখতাম যে আমাকে এখনই কোনো কারণে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে, আমি সোজা আমার টিম নিয়ে ঘরে ঢুকে যেতাম। এটাই আমার ক্যারেক্টার। পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস, তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস, তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না। কাজেই পৃথিবীতে যতদিন বাঁচব, হুমায়ুন কবির হ্যাঁ কে হ্যাঁ বলতে জানে, না কে না বলতে জানে। রাজনীতিতে আছি মানে অন্যায় করতে হবে, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। হুমায়ুন কবিরের পেশাতে এটা নেই। গেম না খেললে ইউসুফ পাঠানকে জিতানো যাবে না, কারণ ওখানকার হিন্দুরা অধীরবাবুর নাম ইভিএম মেশিনে পেলেই বিজেপির পতাকা দেয়ালে টাঙানো থাকবে, বাড়িতে লাগানো থাকবে, বোতামটা গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে মারবে। আগামী দিনে যেখানে ভোটে দাঁড়াবে সিদ্দিকুল্লাহকে ঝেঁটিয়ে বিদায় করবে। নওশাদ একটা বাচ্চা ছেলে, ওর যা বয়স আমার ছেলের বয়স তাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেদিন হুমায়ুন কবিরকে কোনো মিথ্যা মামলা দেবে, আমি সেই যে থানা থেকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে 24 ঘন্টার মধ্যে সেই থানার এক একটা ইট আমি খুলে নেব। নিশ্চিত? নিশ্চিত। তৃণমূল আসছে না ক্ষমতায়? মোটেই না। শুরু করছি বাংলা হান টাফ টক। আজকে আমাদের অতিথি, আমি কোনো রকম গৌরচন্দ্রিকা দিচ্ছি না, সবাই চিনি হুমায়ুন কবির। এই মুহূর্তে সংবাদ শিরোনামে। হুমায়ুন দা, আপনাকে স্বাগত বাংলা হান টাফ টকে। আপনাদেরও স্বাগত জানাই, বাংলার মানুষকে স্বাগত জানাই আপনাদের এই বাংলা হাটের মাধ্যমে। হুমায়ুন দা, আমি খুব পুরনো কাসুন্দি ঘাটতে যাচ্ছি না, সবাই জানে। আমি প্রথম আপনাকে একটা প্রশ্ন করব। দেখুন, আমাদের দেশ মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। আমরা যতই মুখে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বলি, কোথাও রাজনীতিতে বোধহয় ধর্মটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন এই উপমহাদেশে? নিশ্চয়। আমাদের 1947 সালে যখন ভারতের স্বাধীনতা লাভ করেছিলাম, সেই ভারতবর্ষের যে বিভাজন, যে পশ্চিম পাকিস্তানের জন্ম, সেটা এই চেয়ারকে কেন্দ্র করে। একদিকে পণ্ডিত জওহরলাল নেহরু, অন্যদিকে জিন্নাহ আলী। তারও চেয়ার দরকার, আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর চেয়ার দরকার। তাই এই দুটো চেয়ার দুজনকে দেওয়ার জন্যই কিন্তু ভারতবর্ষ ভাগ হয়েছিল, পশ্চিম পাকিস্তানের জন্ম হয়েছিল। তা স্বাভাবিকভাবেই আজকেও এত বছর পর ভারতবর্ষের গদি দখলের যে লড়াই, চেয়ার দখলের যে লড়াই, তাতে এটা থাকবে, আছে, ভবিষ্যতে থাকবে। এটাই বিষয়। হুমায়ুন দা, 2026 নির্বাচনে হুমায়ুন কবির কি আরও শক্তিশালী হবে? নিশ্চিত থাকতে পারেন। আগামী 2026 সালে যে 18তম বিধানসভার নির্বাচন, খুব সম্ভবত এপ্রিল মাস জুড়ে 7 কি 8 দফায়, বিগত 2021 সালের মতো 8 দফায় নির্বাচন হয়েছিল। লাস্ট ফেজ 29শে এপ্রিল 2021 আমাদের ভোট পোল হয়েছিল, এবং 2রা মে গোটা বাংলার 294টি আসনের 292টি, কারণ দুটো সিটে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে ভোট পোল হয়নি ডিউ টাইমে, তাই 292টা আসনের রেজাল্ট আমরা 2রা মে 2021 পেয়েছিলাম। আগামী 2026-এর যে নির্বাচন, বাংলার মানুষের যে রায়, আগামী দিনে ইলেকশনের কমিশনের যে শিডিউল, যে বিজ্ঞপ্তি,
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেখানে সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বাংলার মানুষ বাংলার ভোটাররা তাদের রায় দান করবে। আমি আপনার সঙ্গে কথা বলার আগে মুর্শিদাবাদে অনেকের সঙ্গে কথা বলছিলাম, অনেকে এই ভয়টা পাচ্ছেন যে অনেকে বলছেন কিন্তু এবার হুমায়ুন কবির খুব শক্তিশালী হবে এবং গোটা বাংলাতে তারা বলতে পারছে না, কিন্তু মুর্শিদাবাদের সবচেয়ে শক্তিশালী নেতা মুর্শিদাবাদ মালদার হবেন আপনি। এবং অনেকে বলছেন যে হিন্দু পরিবার সবাইকে নাকি মুর্শিদাবাদ মালদা ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনি কেটে ভাসিয়ে দেবেন। কোনো হিন্দুকে মুর্শিদাবাদ বা মালদা থেকে চলে যেতে হবে না। আমি হুমায়ুন কবির দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমার কাছে কোনো অমুসলিম বিগত দিনে আক্রান্ত হয়নি, ভবিষ্যতেও আক্রান্ত হবে না, আগামী দিনেও আক্রান্ত হবে না। নিশ্চিতভাবে তারা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া সব জায়গাতে তাদের মতো করে ধর্মচারণ করতে পারবে, তাদের মনের মতো করে, তাদের খুশি মতো তারা যে কোনো জিনিস ব্যবহার করতে পারবে, তাদের খাদ্য খেতে পারবে, তাদের পোশাক তাদের মতো করে পড়তে পারবে, নিশ্চিত দিচ্ছি আমি হুমায়ুন কবির। আচ্ছা হুমায়ুন দা, আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে চিনি, মানে সে তো 10-12 বছরের বেশি সময় ধরেই আপনার সঙ্গে আমার সাংবাদিক হিসেবে সাক্ষাৎ হয়। হুমায়ুন দা, আপনি হঠাৎ এটা বলতে গেলেন কেন যে হিন্দুদের কেটে নদীর জলে ভাসিয়ে দেবেন? আমিও খুব অবাক হয়ে গেছিলাম। এখন কি কখনো মনে হয় যে না বললেই ভালো হতো? দেখুন, আমি কাটার কথা বলিনি। যখন 30শে এপ্রিল 2024 উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আমার বাড়ি থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে প্রতাপসংঘ লাইব্রেরির মাঠে মুর্শিদাবাদের 26টা ব্লক, 8টা টাউন, পাশের জেলা বীরভূম, পাশের জেলা নদিয়া, এখান থেকে ভারতীয় জনতা পার্টির প্রায় 30,000 লোককে ওখানে উপস্থিত করে উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যখন মুসলিমদেরকে ডাইরেক্ট অ্যাটাক করেন, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেন যে এখানে দাঙ্গাবাজ এক নেতা আছে, আমার নাম না করে আমাকে উদ্দেশ্য করে বলেন, এই দাঙ্গাবাজ যদি এটা ইউপি হতো তাহলে আমি এই দাঙ্গাবাজকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দিতাম সাতপেড়া। তখন আমাকে বলতেই হয়েছিল যেটা মুর্শিদাবাদ, এটা ইউপি না, এটা অযোধ্যা না, এটা লখনৌ না, এটা মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। সেই বাংলা বিহার উড়িষ্যার রাজধানীতে মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে শেষ নবাব সিরাজউদ্দৌলার জেলা, সেই জেলায় দাঁড়িয়ে আপনি ইউপির মুখ্যমন্ত্রী, আপনি এখানে যদি উল্টো করে টাঙাতে পারেন, আমি হুমায়ুন কবির ইচ্ছা করলে আপনার এই বিজেপির যারা রাম ভক্ত তাদেরকে 2 ঘন্টার মধ্যে ভাগীরথীর গঙ্গাতে ঝাঁপ দেওয়াতে পারবো, এটা বলেছি। আমি কেটে ফেলবো বলিনি, আমি কোনো লোককে কেটে ফেলার লোক না। আমাকে যখন উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলা হয়েছে তখন আমি মাননীয় ইউপির মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কথা বলেছি। ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বলেন। হুমায়ুন দা, অনেকের একটা এই মুহূর্তে প্রশ্ন আছে যে হুমায়ুন কবির কি তাহলে জেহাদি? জিহাদ শব্দটা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে একটা আন্দোলনের নাম জিহাদ, লড়াইয়ের নাম জিহাদ, বেঁচে থাকার নাম জিহাদ। জিহাদ শব্দের অপব্যাখ্যা করা হয়। আমাদের রাজ্যের এলওপি তিনি মাঝে মাঝে জিহাদের অপব্যাখ্যা করে জিহাদ শব্দটাকে অপমান করেন। ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে জিহাদটা একটা লড়াইয়ের ময়দান। ইসলামের ইতিহাস বলে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বদরের যুদ্ধে জিহাদে নেমেছিল, কারবালার যুদ্ধে জিহাদে নেমেছিল এবং তার 63 বছরের জীবনে এই জিহাদ শব্দটা তার কাছে অনেক সম্মানের ছিল। আত্মরক্ষার তাগিদে এই জিহাদ শব্দটাতে অনেক ব্যক্তিকে, সহকর্মীকে সঙ্গে নিয়ে এই জিহাদে তিনি জয়লাভ করেছিলেন।
তাহলে হুমায়ুনদা এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতিতে আপনি কি জেহাদ ঘোষণা করেছেন? আমি পশ্চিমবাংলার রাজনীতিতে গত 2011 সালের বিধানসভায় যেদিন 34 বছরের বাম জামানাকে পরাস্ত করে বাংলার মানুষ যেদিন বুদ্ধবাবুদের পরাজিত করে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 13ই মে 2011 যেদিন কাউন্টিং ভেন্যু থেকে একাই তৃণমূল কংগ্রেসের প্রতীকে 182 আর আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থীদের 42, 65টা লড়ে 42, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। সেখানে মুর্শিদাবাদ জেলায় 34 বছরের বাম জমানার পরাজয় ঘটছে, অথচ 22টা সিটের মধ্যে 7টা সিট লেফট ফ্রন্ট জিতেছিল আর 14টা সিট আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জিতেছিল। 42-এর মধ্যে 14, 1/3 মুর্শিদাবাদ। আর এই যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার বড়াই দেখাচ্ছে, এই তৃণমূল কংগ্রেস সাগরদিঘিতে মাত্র 48,000 ভোট পেয়ে প্রায়ত সুব্রত সাহা জিতেছিলেন। তার এগেনস্টে 3জন মুসলিম প্রার্থী ছিল, কেউ 41,000, কেউ 39,000, কেউ 32,000 ভোট পেয়েছিল। আর উনি একটাই হিন্দু প্রার্থী, সাগরদিঘির মানুষ, 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হন 2011। সেখানে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ জেলায় 2011 বিধানসভায় সেই রকম করে কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তী সময়ে 18 মাসের মাথায় এই হুমায়ুন কবির কংগ্রেস থেকে চলে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 20শে নভেম্বর 2012 বিধায়ক পদ 18 মাসের মধ্যে বিধায়ক পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। আজকের মুখ্যমন্ত্রী সেই 21শে নভেম্বর 2012 আমাকে তিনি নাই চাইতেই একটা মন্ত্রিসভার সদস্য করেছিলেন। তার জন্য ওনার কাছে আমার কৃতজ্ঞতার নিশ্চয়ই আছে। কিন্তু ইনি যে এত মিথ্যা কথা বলেন, দলে ঢোকার আগে, ওনার হাত ধরার আগে আমার জানা ছিল না। তারপরে মিথ্যার পর মিথ্যা, শুধু মিথ্যার কাহিনী রচনা করে গেছেন হুমায়ুন কবিরের সঙ্গে। তাই সেই মিথ্যাবাদীর সঙ্গে আর থাকতে পারলাম না। তিনি আমাকে সাসপেন্ড করেছেন, আমি সাসপেন্ডটা গ্রহণ করেছি। আগামী দিনে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাজ্যের যে 42 থেকে 82% মুসলমান সম্প্রদায়ের মেজরিটি ভোটাররা আছে, তাদের কাছে এই সরকারের পতন ঘটানোর লড়াইয়ে নামব। এবং আমি নিশ্চিত যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকের দিনে তাদের বিশ্বস্ত নেতা হিসাবে হুমায়ুন কবিরের কথা শুনে এই সরকারের পতন অনিবার্য ঘটাবে। হুমায়ুন, এই প্রশ্নটা করব তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে ভারতীয় জনতা পার্টি আর অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরের পেছনে আসলে কে রয়েছে? কারণ কেন বলছি, তার কারণ দিদির সঙ্গে আপনার, ইংরেজিতে একটা কথা বলে না, লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ। মানে এই দেখছি দিদির সঙ্গে আপনার ঝগড়া, আবার দেখছি দিদি আপনাকে সস্নেহে ডেকে নিচ্ছে। এটাও তো হতে পারে ভারতীয় জনতা পার্টিকে এখানে যাতে পশ্চিমবাংলায় না আসতে পারে সেই জন্য কতগুলো আসন, সংখ্যালঘু আসন আপনি নিয়ে আবার দিদির সঙ্গে চলে আসবেন। আবার এটাও হতে পারে যেহেতু সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে রয়েছে, ভারতীয় জনতা পার্টি আপনাকে দিয়ে সেই সংখ্যালঘু ভোটে ভাঙন ধরাচ্ছে। দেখুন, আমি আমার রাজনৈতিক কেরিয়ার 1982 মানে 1982 সাল থেকে আজকে 2025 সালের 17ই ডিসেম্বর, দেখুন হিসেব করে প্রায় 43 বছরের কেরিয়ার। এই 43 বছরের রাজনৈতিক কেরিয়ারে হুমায়ুন কবির যখন যেখানে থেকেছে সোজা ব্যাটে খেলেছে। কোনো একা বেঁকা লাইন বা কোনো ছলচাতুরি বা রাতের অন্ধকারে একরকম আর দিনের আলোতে আর একরকম, এই ধরনের ক্যারেক্টার হুমায়ুন কবিরের নেই। কাজেই হুমায়ুন কবিরের রাজনীতি করতে গিয়ে যখন প্রয়োজন পড়েছিল সরাসরি মধ্যপ্রদেশের ইন্দোরে গিয়ে কৈলাস বিজয়বর্গীর বাড়িতে গিয়ে ওখানে ইন্ডিগো ফ্লাইট ধরে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে
সোজা দিল্লিতে গিয়ে দীনদয়াল উপাধ্যায় এর বিজেপির কার্যালয়ে 25শে জুন 2018 সরাসরি বিজেপিতে গেছে। আবার তিনারা আমার ইচ্ছার না থাকলেও আমাকে পার্লামেন্টের ক্যান্ডিডেট করেছে 11 মুর্শিদাবাদে। সেখানে কেউ প্রচারে যায়নি। দিলীপ ঘোষ সেই সময় রাজ্য সভাপতি, মুকুল রায় বিজেপি সহসভাপতি, তারা কেউ আমার হয়ে একদিনও ভোট চাইতে যায়নি। আমি তবুও বহরমপুরের প্রার্থীর থেকেও প্রায় 1,07,000 ভোট বেশি পেয়েছিলাম। আমি 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম বিজেপির প্রতীকে, বিনা প্রচারে। আমার হয়ে কোনো নেতা যায়নি, কেউ কোনো দিন ভোট চাইতে যায়নি। আমি কিন্তু 2.5 লক্ষ ভোট এই পদ্ম ফুলের এতে মুর্শিদাবাদে পেয়েছিলাম। এই যে তৃণমূল কংগ্রেসের যে অহমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির যে বড়াই কলকাতার মেয়র জনাব ফিয়াদ হাকিম করেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে লড়া মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সিদ্দিকা বেগম 2016-তে অবতীর্ণ হয়েছিল সত্য রেজিনগরে এনাদের প্রার্থী হয়ে। আর আজকে যিনি রেজিনগরের এমএলএ তৃণমূলের রবিউল আলম চৌধুরী, ইনি ছিলেন মুর্শিদাবাদে কংগ্রেস 1 নম্বর শক্তি, তার দলের প্রার্থী হাতের। আর 2 নম্বর শক্তি ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের সহকারী হিসাবে ছিল। এই দুজনের জোট প্রার্থী রবিউল আলমের এগেনস্টে আমি হুমায়ুন কবির ইন্ডিপেন্ডেন্ট ভোটে দাঁড়িয়েছিলাম। চিহ্ন ছিল টেবিল, আমার ভোট প্রাপ্তি ছিল। রবিউল আলম ভোট পেয়েছিল ৭৯,৭৭০, আমি ভোট পেয়েছিলাম ৭৪,২১০। মমতা ব্যানার্জির প্রতীকের ভোট মিলেছিল ১৪,৬৩১। মোদিজির প্রার্থী বঙ্কিম কর্মকার ভোট পেয়েছিলেন ১০,৩৩৫। দুটো প্রার্থীরই, কেন্দ্র শাসক দলের প্রার্থীরও জামানত খোয়া গিয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রার্থীরও জামানত খোয়া গিয়েছিল এই হুমায়ুন কবিরের দ্বারা। এখান থেকে প্রমাণিত হয় মুর্শিদাবাদের আগামী দিনের সম্রাট হুমায়ুন কবিরই হবে। মুর্শিদাবাদের মানুষ হুমায়ুন কবিরকেই নেতা মানবে। আর এই যে তৃণমূল কংগ্রেস বিজেপি দুটো আছে, তৃণমূল কংগ্রেস 20 আছে, 2 শূন্য 20, 2টা সরে যাবে, পাশে একটা শূন্য এসে যাবে। কাজেই ডবল শূন্যের অধিকারী হবে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস। আমার একটা রাজনৈতিক প্রশ্ন আছে, তারা একটু মজা করে বলছে, আপনি তো মুর্শিদাবাদের অনিল বিশ্বাস, এত তথ্য কি করে মাথায় রাখেন? আমার মাঝে মাঝে মনে হয়, দেখুন আমি জানি যে আপনার একটা সাইকেলের দোকান ছিল, আপনি সাইকেলের ব্যবসায় নেমে পড়লেন কারণ আপনি অনেক ভেবেচিন্তে দেখলেন যে সেই সময় স্কুল শিক্ষকদের যা বেতন, আপনি একটা সাইকেল বিক্রি করলে তার থেকে বেশি, এসব আমি জানি। কিন্তু হুমায়ুনদা এত সুন্দর সমীকরণের মতো কথা বলেন, অঙ্কতে তো ভালোই ছিলেন, পড়াশোনাতে তো ভালোই ছিলেন, করলে তো পারতেন, স্কুলটাই ডেঙোলেন না। দেখুন, আমার বাবা খুব একটা বেশি পড়াশোনা জানতেন না। আমার বাবারা 4 ভাই ছিলেন, আমার বাবা ছিলেন বড়। আমার বাবাদের আমরা 5 সন্তান, 5 ভাই, আমি ছোট। আমার বড়দাদা এখন 78 বছর বয়স আছেন। আমার মা এখনও আছেন 99 বছর বয়স। আমার মা এখনও ডেলি 6টা করে রসগোল্লা খান, অথচ আমি তার ছেলে হয়ে চিনি ছাড়া চা খেতে হয় সুগারের জন্য। কাজেই পৃথিবীতে যতদিন বাঁচব, হুমায়ুন কবির হ্যাঁ কে হ্যাঁ বলতে জানে, না কে না বলতে জানে। রাজনীতিতে আছি মানে অন্যায় করতে হবে, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। হুমায়ুন কবিরের পেশাতে এটা নেই। আপনি একটা সত্যি কথা বলবেন আমাকে আজকে, মানে ক্যামেরার সামনে, তৃণমূল কংগ্রেসে আসতে বেশি টাকা দিতে হয়েছিল না ভারতীয় জনতা পার্টিতে আসতে আপনাকে বেশি টাকা দিতে হয়েছিল? ভারতীয় তৃণমূল কংগ্রেসে আসতে 2011 সালের ওই সময় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে আসতে বেশি টাকা দিতে হয়েছিল না ভারতীয় জনতা পার্টিতে জয়েন করার জন্য বেশি টাকা দিতে হয়েছিল? কোনো কিছুই লাগেনি। আমার সৌভাগ্য যে আমি তৃণমূল কংগ্রেসে যেদিন জয়েন করেছিলাম 2012 সালে, প্রথম 28শে অক্টোবর 2012 মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে রেলমন্ত্রী যিনি ছিলেন কেন্দ্রের, তার আন্ডারে অধীর রঞ্জন চৌধুরী আমার প্রিয় সাংসদ, তিনি 28শে অক্টোবর 2012
রেলের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তারপরে তিনি দিল্লিতে গিয়ে যে অধীর চৌধুরীকে আমি 2005 সালে তার দলের কংগ্রেস দলের এমপি মান্নান হোসেন মুর্শিদাবাদের, প্রণববাবু যোগীপুরের এমপি, অধীরবাবু বহরমপুরের এমপি, কংগ্রেসের এমপি কংগ্রেসের জেলা সভাপতি অধীর চৌধুরীরকে গদ্দান কাটতে চায়। যখন ওই জেলার মান্নান হোসেন, নিয়ামত শেখ, রশিদ ডন, আকবর কবির, মিনময় রায়রা অধীর চৌধুরীকে মাটিতে পুঁতে দিতে চায়, সেই সময় একা হুমায়ুন কবির অধীরবাবুর সঙ্গে থেকে 2005 সাল থেকে আপনি আমাকে ইতিহাস মনে করিয়ে দিচ্ছেন। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলে রয়েছে, প্রণববাবু দেখা করতে আসছে, ফিস করে কংগ্রেসের লোকেরা বলছে, কেউ বলছে যে কে শত্রু কে মিত্র বোঝা যাচ্ছে না। আমি আজকে একটু জিজ্ঞেস করতে চাইছি, সেই সময় একটা মার্ডার সিন্ডিকেট বলে সিন্ডিকেট ছিল, সেটা কি হুমায়ুন কবিরের অঙ্গুলি হেলনে চলতো? দেখুন, প্রণববাবু তখন ডিফেন্স মিনিস্টার। হ্যাঁ, 5/11/2005 দিল্লিতে 82 সাউথ এভিনিউয়ের বাংলো থেকে অধীরবাবুকে অ্যারেস্ট করে নেওয়া হলো। কেন্দ্রের জলসম্পদ মন্ত্রী ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সি। যখন ডিএসপি সাহাবুল হোসেন, আইসি বহরমপুর প্রদ্যুৎ চ্যাটার্জি যখন তাকে অ্যারেস্ট করে দিল্লি থেকে প্লেনে কলকাতায় নিয়ে আসছে, একই প্লেনে প্রিয়রঞ্জন দাস মুন্সি ইকোনমিক ক্লাসে বসেছিলেন। একটি বারের জন্যও তার প্রিয় সাংসদের কাছে পিছন ফিরে তাকাননি, মিডিল সিটে। আমি সাংবাদিক হিসেবে একমাত্র সেই কনভয়ের মধ্যে ঢুকে গিয়ে বহরমপুরে চলে গিয়েছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে, ইট বৃষ্টি চলল এবং বহরমপুর থানাকে যখন রাত্রি 9টা নাগাদ অধীরবাবুকে বহরমপুর থানার লকআপে প্রবেশ করানো হয়, এই হুমায়ুন কবিররা অধীরবাবুর সপক্ষ নিয়ে বামফ্রন্টের পুলিশ, বুদ্ধবাবুদের পুলিশের বিরুদ্ধে সারা রাত্রিব্যাপী থানা ঘিরে রেখেছিল। আমি ছিলাম ওখানে। এবং সেই নেতৃত্বে কয়েকজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল এই হুমায়ুন কবির। পরিশেষে সকালবেলায় যখন বেলা 11টায় ওখানকার সিজিএম কোর্টে অধীরবাবুকে ফরওয়ার্ড করা হয় এবং যখন জেল কাস্টডিতে পাঠানো হয়, পরের দিন প্রণববাবু ডিফেন্স মিনিস্টার, জেলখানার ঠিক উল্টো দিকের প্রাচীরে কংগ্রেসের জেলা অফিস, সেখানে আমি আর তৎকালীন আমি ছিলাম, দেখেছি জেলা পরিষদের সদস্য, আমিও জেলা পরিষদের লিডার ছিলাম। আজকে আমরা প্রণববাবুকে বলেছিলাম, অধীরবাবুর জন্য আপনি জঙ্গিপুরে সাংসদ হয়েছেন, সেই অধীরকে যখন বামফ্রন্টের পুলিশ অন্যায়ভাবে মার্ডার কেস দিয়ে জেলে পুরেছে, আপনাকে একবার জেলখানায় যেতে হবে। প্রণববাবু পরিষ্কার বলেছিল, আমি কোনো মতেই অধীরকে দেখা করতে জেলখানায় যাব না, তোরা যদি আমাকে বেশি জোর খাটাস, আমি জঙ্গিপুরের সাংসদ পদ থেকে আজকেই রিজাইন দিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাব। এই ছিল প্রণববাবু। কিন্তু আমরা সেদিন অধীরবাবুকে, যে মার্ডার কেসের আসামি, 3 মাসের পরে বেল হয়, 6 মাসে বেল হয় না, 9 মাসে বেল হয় না, তাকে আমরা 1 মাস 2 দিনের মাথায় আন্দোলন করে জেলখানা থেকে বের করেছিলাম। হুমায়ুনদা, আমার এতদিন বাদে মনে পড়ছে সেই দিনটা। আমি দাঁড়িয়ে আছি আপনাদের বহরমপুর আদালতের ঠিক সামনের রাস্তায়, আপনার নেতৃত্বে আদালত চত্বরে আপনার নেতৃত্বে চলল ইট, পাটকেল, অনেকে বলেন বোম, আমি দেখিনি, আমি বলবো না, বোম ছিল না। কিন্তু যখন পুলিশ, কিন্তু আমি ভাবছি হুমায়ুনদা, সেই বাম আমলে আপনার এত বড় সাহস, আপনি আদালত চত্বর আক্রমণ করে দিলেন। যখন আমাদের বিনা প্ররোচনায় লাঠিচার্জ করছে, আমার সহকর্মীদের মাথা ফেটে রক্ত ঝরছে, তখন আমি আমার সহকর্মীদের আরও যাতে আঘাত না পায়, আরও যাতে রক্ত না ঝরে, তার জন্য আমি পুলিশের বিরুদ্ধে অ্যাডামেন্স হয়ে পুলিশকে সেই কোর্ট চত্বরে ঘেরাও করে রেখেছিলাম। এটা আপনি বলতে পারেন। কিন্তু কোনো বোম ছিল না, কোনো সকেট ছিল না। তবে আমাদের জোরদার আন্দোলন ছিল, মনের জোর ছিল যে আমরা ন্যায় পথে, ন্যায় আন্দোলনে আমার নেতাকে বাঁচানোর জন্য। তবে হুমায়ুনদা, আমি আপনার কাছে ঋণী একটা বিষয়, তার কারণ ওই লাইভ টেলিকাস্ট যখন স্টার নিউজে গোটা দেশ দেখলো, তার জন্যই স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড পেলাম। আবার একটা বিষয় আমি খুব আতঙ্কিত, এই রকম আদলা ইট
এরকম মোটা মোটা পাথর আজকে যে বেচে আপনার সামনে কথা বলছি, মানে দুটো দিকেই কিন্তু কাঠগোড়ায় আপনি। একদিকে আমার ভালোও করেছে, আর এদিক ওদিক হলে আজ আর বুঝতে পারতাম না। হুমায়ুন দা, মার্ডার সিন্ডিকেট কি আপনার অঙ্গুলি হেলনে চলতো? ওটা অধীরবাবু খুব ভালো জানেন। মার্ডার সিন্ডিকেটের 10 থেকে 12 জন সদস্য ছিল। তার নেতৃত্বে যে ছিল তার বাড়ি ছিল হরিয়ারপাড়ায়। তাকে অধীরবাবুর নির্দেশে রাখা হতো বীরভূমের কোনো একটা রজপাড়া গ্রামে। সেখান থেকে সে অপারেশন করত। তাকে টাইম দিয়ে বলে দিলে সে টাইম দিয়ে মানুষকে অ্যাটাক করত, তার জীবনহানি ঘটত। এটা ছিল অধীরবাবুর গেম প্ল্যান। তার নেতৃত্বে কারা কারা ছিল, সেই 12 জন 14 জনের টিমে কারা ছিল, তাদের মধ্যে 5-6 জন এই পৃথিবীতে নেই, কিন্তু যে লিডারশিপ দিত সেও আজকে আছে। সে আজকে তৃণমূলের ঝান্ডা তলে আছে। তৃণমূলের বহরমপুরের পৌরসভার পৌরপিতার ব্যক্তিগত সাহায্যে বহাল তবিয়তে বহরমপুরে রাজনীতি করছে অধীরবাবুর বিরুদ্ধে গিয়ে। অনেকে বলেন, আমি এবং সেই সময় আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন দয়াল, মার্ডার সিন্ডিকেট কাভার করতে গিয়ে আমাদের প্রায় অপহরণ করা হয়েছিল, কিন্তু একজন নেতা, সেই সময় ছোট মোবাইল পাওয়া যেত, তিনি ফোন করে বলেছিলেন ওই সাংবাদিক আর ক্যামেরাম্যানকে ছেড়ে দিতে। অনেকে বলেন আসলে সেই ভদ্রলোক ছিলেন হুমায়ুন কবির। দেখুন, আমার রাজনৈতিক জীবনে মুর্শিদাবাদের বহু ইতিহাস আছে। যখন অধীরবাবুকে একটা ভাগীরথীর সমবায়ের ইলেকশনে ডাইরেক্ট যে কামাল 13 তারিখে 13/11/2011 যেদিন বুদ্ধবাবুদের পরাজয় ঘটল, 15 তারিখে ঠিক কংগ্রেস পার্টি অফিস থেকে 200 মিটার দূরে মোহন সিনেমার মোড়ে মোটর সাইকেলে করে মনমোহিনীর দোকান থেকে তার মেয়েকে নিয়ে জামা কাপড় কিনে ঈদের জন্য যখন সে বাড়ি ফিরছিল গোড়াবাজারের বাড়ি, তাকে মার্ডার হতে হলো শেখ কামাল। তার ভাই শেখ জালাল এখনও আছে, তার বড় ভাই রশিদ ডন পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সেদিনকেও বলছি যে এই কামাল, রশিদ ডন, জালাল আরও তাদের সাঙ্গপাঙ্গরা যখন কংগ্রেস পার্টি অফিসের কাছে অধীরবাবুকে প্রায় প্রাণে মেরে ফেলার জন্য যখন গুলি চালিয়ে দিয়েছিল, ভাগ্যের জোরে কানের পাশ দিয়ে গুলি চলে গিয়েছিল, তখন আমার টিম নিয়ে আমি কিন্তু অধীরবাবুর হয়ে ব্যাটিং করে ওই ওল্ড যে কালেক্টরি, ওই কালেক্টরির ট্রাফিকের মোড় থেকে প্রায় 300 মিটার দূর সিপিএমের পার্টি অফিস, জেলার পার্টি অফিসে তাদেরকে একদম তাড়িয়ে ঘরে ভরে দিয়েছিলাম। আজও আনন্দবাজারের মেন পেজে পরের দিনের ছবি, আমার নেতৃত্বে তাদের ঘরে ঢোকানো ছবি এখনও আমার ফাইলে আছে, দেখাতে পারবো। অনেকে বলেন আপনি ঠান্ডা মাথায় অপারেশন করতেন, এই জন্যই অধীরদা আপনাকে খুব ভরসা করত। খুব ঠান্ডা মাথায় অপারেশন করতেন। আমি ঠান্ডা মাথা ফাতা কিছু নেই, এগুলা গল্প। আমি সোজা কথা বলছি তো, আমার যখন ব্যাট ধরে ছক্কা মারার দরকার ম্যাচ জেতার জন্য, আমি সোজা সাপটা ছক্কা মেরে দিতাম। যখন দেখতাম যে আমাকে এখনই কোনো কারণে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে, আমি সোজা আমার টিম নিয়ে ঘরে ঢুকে যেতাম। এটাই আমার ক্যারেক্টার। 2011-র পর অধীর সাম্রাজ্যে ফাটল ধরালো হুমায়ুন কবিরের গাদ্দারি, কি বলবেন? দেখুন, অধীরবাবু যে দক্ষ সংগঠকের অধিকারী হয়েছিলেন 1999 সালের আগে, ননীগোপাল ভট্টাচার্য এমপি ছিলেন। ননীগোপাল ভট্টাচার্য প্রয়াত হওয়ার পর 1994 বাই ইলেকশন, প্রমথেশ মুখার্জি, তিনি একজন হাই স্কুলের শিক্ষক, বড়ুয়ায় অরিজিনাল বাড়ি ছিল, খাগড়াতে তিনি বহরমপুরের খাগড়াতে উঠে আসলেন এবং বামফ্রন্ট প্রমথেশ বাবুকে ননীগোপাল ভট্টাচার্যের জায়গায় প্রার্থী করল। প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার এমএলএ, সোমেন মিত্রর খুব কাছের লোক ছিল, সোমেন মিত্র তাকে গুরু বলে ডাকতেন। আমি সোমেন মিত্রর বাড়িতে, আমার স্ট্রিটের বাড়িতে আমার প্রায়ত বিধায়ক নুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে অনেকবার আসতাম।
তখন এই অধীরবাবুদের কোনো সেই রকম করে মুর্শিদাবাদ জেলার 100 জনের টিম লিডার ছিল এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তুষার দে, শেখর সাহা, তিমির ঘোষদের ছত্রছায়া ছিল। অন্যদিকে আরএসপি দেবু ব্যানার্জি, ক্ষিতি গোস্বামীদের আন্ডারে ছিল। পরবর্তীকালে যখন 1989 সালে রাজীব গান্ধীর হাত ধরে অধীরবাবু কংগ্রেস হলো, তার অনেক আগে থেকে 1982 সাল থেকে হুমায়ুন কবির কংগ্রেস করে। কাজেই মুর্শিদাবাদের রাজনীতিতে অধীরবাবুর উত্থান আমার চোখের সামনে দেখেছি। আবার অধীরবাবুকে 2024 সালে 5 বারের সাংসদ, 22 মাসের রেল প্রতিমন্ত্রী, হোম দপ্তরের চেয়ারম্যান এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান মনমোহন সিংয়ের সরকারের টাইমে সেই অধীরবাবুকে, মানে আমাদের মোদিজির সরকারের টাইমে সেই অধীরবাবুকে হারানোর জন্য, কারণ অধীরবাবুর বাড়িতে কোনো কারণে 2023 সালের ডিসেম্বর মাসে আমি তৃণমূলের বিধায়ক, আমাকে কংগ্রেসেরই একজন এআইসিসির জেনারেল সেক্রেটারি, তেনার নাম চেল্লা কুমার, আমি 9 নম্বর জনপথে যখন 7 স্টার হোটেলে আমার ব্যবসায়িক কাজে 10 দিন দিল্লিতে ছিলাম, চেল্লা কুমার আমাকে প্রায় জোর করে অধীরবাবুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমি যেতে চাইনি। উনি নিয়ে যাওয়ার পর অধীরবাবু 2023 সালের ডিসেম্বর মাসে আমার সঙ্গে যে রিয়াক্ট করেছিলেন, ওনার ইচ্ছা মতো করেননি। ওনার বাড়ির যিনি ওনার কাছের লোক বা ওনার মিসেস বলে পরিচিত, সেই অতসী চ্যাটার্জির কথা শুনে আমার সঙ্গে যে দুর্ব্যবহারটা করেছিলেন, আমি সেই দিন 2023 সালের ডিসেম্বরে চেল্লা কুমারের গাড়িতে চেপে বলেছিলাম যে অধীরবাবুর হার নিশ্চিত করলেন আজকে আমার সঙ্গে এই দুর্ব্যবহারটা করে। আমি হুমায়ুন কবির যেমন 5 বারের সাংসদ হতে পেরেছে, আমি ডবল হ্যাটট্রিক করতে দেব না, অধীরবাবুকে নিশ্চিত পরাজয়ের মুখ দেখতে হবে। চেল্লা কুমার বলেছিলেন আমাকে যে রাহুল গান্ধীর কাছে অধীরবাবু নাকি গ্যারেন্টি দিয়েছিলেন যে উনি ডবল হ্যাটট্রিক করবেন এবং 2024-এ কমপক্ষে 1 লাখ ভোটে জিতবেন। তো অধীরবাবুকে 85,085 ভোটে পরাস্ত করার মূল দায়িত্বটা আমি পালন করেছিলাম। আমার কথা আমি রেখেছি। দিদি এর জন্য করে পুরস্কার দিয়েছিল বা ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অধীর বাবুকে হারানোর জন্য দিদি কি আপনাকে ফোন করে সাধুবাদ জানিয়েছিলেন? না, প্রশ্নই ওঠে না। 1/5/2024 30 এপ্রিল যোগীজি এসেছিলেন আমার বাড়ির কাছে, আর 1/5 পরের দিন দিদি মালদা থেকে বড়ুয়ায় হেলিকপ্টারে করে একটা ইউসুফ পাঠানের হয়ে প্রচার করতে গিয়েছিলেন। তখন বেলা 4:20 হবে, হেলিপ্যাডে নেমে প্রথমেই উনি আমাকে ডেকে নিয়েছিলেন। সেখানে জেলার সাংগঠনিক সভাপতি তাকে না ডেকে, চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী রেজিনগরের এমএলএ, আমার এমএলএ, তাকে না ডেকে, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল যে আমার কাছে আইবির রিপোর্ট আছে, আজকের দিনে ইউসুফ পাঠান ভোটে হারছে এবং আবু তাহের খানও ভোটে হারছে, সেলিম সাহেব 25 থেকে 30 হাজার ভোটে জিতছে এবং অধীরবাবু প্রায় 80 থেকে 1 লক্ষ ভোটে জিতছে। তুমি কিছু একটা করো। তাহলে আমি কেন করব? যাদের উপরে দায়িত্ব দিয়ে রেখেছেন তারা করবে। তাহলে না হুমায়ুন, ওরা করতে পারবে না, তোমাকে কিছু একটা করতে হবে। তোমার উপরে মুর্শিদাবাদের মানুষ অনেক আস্থা রাখে, ভরসা রাখে। তুমি বিগত দিনেও করেছো। 2021-এ তোমার জন্যে 22-এর মধ্যে 20টা আসন পেয়েছে। তার আগে 16-তে তো 4টে পেয়েছিল, 11-তে তো 1টা পেয়েছিল। আমি আসার পর 16-21-এ 22টা সিটের মধ্যে 22 হয়েছে। বহরমপুর আর মুর্শিদাবাদ 64 বিজেপি, বাকি 20টা তৃণমূল। তা আমাকে যখন বললো যে আমি ইউসুফ পাঠানের মাকে বাবাকে কথা দিয়ে নিয়ে এসছি, তোমাকে কিছু একটা করতেই হবে, তখন আমার মন থেকে আমি বলেছিলাম যে এইরকম একটা গেম না খেললে ইউসুফ পাঠানকে জিতানো যাবে না। কারণ ওখানকার হিন্দুরা অধীরবাবুর নাম ইভিএম মেশিনে পেলেই
বিজেপির পতাকা দেয়ালে টাঙানো থাকবে, বাড়িতে লাগানো থাকবে, বোতামটা গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষে মারবে। তখন আমি বলেছিলাম যে যারা বিজেপি করছো তাদের বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহাকে ভোট দিতে হবে, তা না হলে কিন্তু ভোটের পরে আমি হুমায়ুন কবির আপনাদের সাথে বোঝাপড়া করব। মানে আপনি সবসময় গেম খেলে এসছেন কিন্তু। নিশ্চয়ই রাজনীতি গেমটা যতদিন ভালো করব, আমার তো জিতার জন্য। কোনো ফুটবল ম্যাচ যখন খেলতে নামে কেউ, যত ভালোই ম্যাচ খেলুক, বল যদি গোলে না জড়াতে পারে সেই প্লেয়ারের ম্যাচ জেতা হয় না। যাই বলুন, খেলোয়াড় কিন্তু খেলোয়াড়কে চিনে নিয়েছিল। আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো প্রায় 42 বছরের বেশি সময় ধরে মুর্শিদাবাদে রাজনীতি করছেন। এই সেদিন রাজনীতিতে এলো অথবা রাজনীতি করেই না, তারা সব মন্ত্রী টন্ত্রী হয়ে গেল, এটা কিভাবে হলো বলুন তো? মানে আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে বলছি। মুর্শিদাবাদে কোথায় মন্ত্রী? আজকের দিনে আমার বন্ধু অ্যাডভোকেট রঘুনাথগঞ্জের এমএলএ আকরুজ্জামান, ওনার বাবা হাবিবুর রহমান 4 বারের এমএলএ ছিলেন জঙ্গিপুর কেন্দ্রে। এখন সে জঙ্গিপুর ভেঙে রঘুনাথগঞ্জে, কারণ মুর্শিদাবাদে 19টা সিট ছিল। 2009 সালের ডিলিমিনেশনে কলকাতার অনেক সিট কমে গিয়েছিল, কারণ এখানকার জনসংখ্যা অনুযায়ী সিট বেশি ছিল। সেটা ডিলিমিনেশনে 10টা সিট রাজ্যের অন্যত্র হয়েছিল, তার মধ্যে মুর্শিদাবাদে 3টে বেড়েছিল। আর মালদাতে 10 ছিল, 12 হয়েছে। মুর্শিদাবাদে 19 ছিল, 22 হয়েছে। 22-এর 3টে সিট, একটা সত্য রেজিনগর। আপনাকেও তো মন্ত্রিত্ব দেওয়া উচিত ছিল। সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আগেই বললাম মিথ্যাচার করেছে। 2013 সালের 18ই মে থেকে কন্টিনিউ হুমায়ুন কবিরের সঙ্গে মিথ্যাচার করেছে। এর যোগ্য জবাব মুর্শিদাবাদের ভোটাররা দেবে। রাজ্যের মুসলিম ভোটারকে তাদের সঙ্গে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, মাদ্রাসা থেকে শুরু করে, ওয়াকফ থেকে শুরু করে, এসআইআরের ভয় দেখানো, আরও কিছুর ভয় দেখানো, বিজেপির জুজুর ভয় দেখানো, সেটা আজকের দিনে বাংলার মুসলমানরা তাদের উন্নয়ন বুঝে নেওয়ার জন্য আগামী দিনে তাদের সিদ্ধান্ত কোন দিকে যাবে, ভোট আসলেই, ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হলেই তৃণমূলকে সমুচিত জবাব দেওয়া হবে। হুমায়ুন দা, আপনি কি বিশ্বাস করেন বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান এই দুটোর কোনো পার্টি নেই? মানে দেখুন, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, সিপিএম বা তৃণমূল, এগুলো কোনোটাই বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দুর পার্টি নয়। বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের পার্টি দরকার। দেখুন, আমার কাছে যে পরিসংখ্যান আছে, যে তথ্য আছে, 27 অক্টোবর 2025 যেদিন ইলেকশন কমিশন 12টি রাজ্যের এসআইআরের কথা ডিক্লেয়ার করলেন, সেদিনকে আমাদের বাংলার ভোটার লিস্টে নাম ছিল 7,66,533 জন। সেটা ইলেকশন কমিশন যখন এসআইআর ডিক্লেয়ার করলো, সেই দিন রাত্রি 12টাতে এই ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হলো। অর্থাৎ 7,66,533 জন ভোটারের নাম ফ্রিজ করা থাকলো। এই 7,66,533 জন ভোটারের মধ্যে প্রায় 2,82,500,000 ভোটার ছিল মুসলিম। তার মধ্যে নন বেঙ্গলি মুসলিম হচ্ছে 40 লক্ষ, আর 2,42,00,000 মতো বাঙালি মুসলিম ভোটার। আজকে তৃণমূলের গভর্নমেন্টে ইউসুফ পাঠান নন বেঙ্গলি, ওদিকে কীর্তি আজাদ নন বেঙ্গলি, শত্রুঘ্না সিনহা নন বেঙ্গলি, আরও কি গোখলেটা কি আছে নন বেঙ্গলি, সন্তোষ মোহন দেবের মেয়ে সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ, অসমের, আপার আসামের বাসিন্দা, আর মুখে বাংলার গান গাইবে, বাঙালিদের গান শোনাবে। এ গান কতটা গ্রহণযোগ্য? 2026-এ তার জবাব তৃণমূল কংগ্রেস পাবে। জনাব ফিরাদ হাকিম, জনাব সিদ্দিকুল্লাহ, নওশাদ। সিদ্দিকুল্লাহ বাঙালি না, আমি বলছি, আমি অন্য কথা বলছি। আমি বলছি ববি হাকিম, মানে ফিরাদ হাকিম, নওশাদ সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ, এরা 3 জনের, তোহা সিদ্দিকী, 4 জন যদি হয়
পঞ্চম হুমায়ুন কবিরকে বাঙালি মুসলমানরা বা বঙ্গের মুসলমানরা কেন নেতা মানবে? আছেই তো 4 জন নেতা। ফিয়াদ হাকিম বাঙালি মুসলমান না, ওনার বাবা ছিলেন গয়া, বিহারের গয়ার মুসলিম। ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ। তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন, আপনারা সবাই অবগত আছেন। তাহলে উনি ক্রস, যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস, তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস, তাকে মুসলিম হিসাবে ধরাই যায় না। এবার বাকি থাকলো সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা স্বার্থপর মানুষ, ওই নবী সাহেবের বেশে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে ওর মতো স্বার্থপর মুসলিমদের মধ্যে খুব কম আছে। কেন স্বার্থপর বলছেন? আপনি বলুন না, ওনাকে প্রেস দিয়ে কালকে জানাতে বলুন যে উনি 2016 সাল থেকে অদ্যাবধি ওই একটা দপ্তরের মন্ত্রী আছে। সেই দপ্তরে প্রতি বছর একজন মন্ত্রী 3টে করে অ্যাটেন্ডেন্স পায়, তাদের চাকরি দিতে পারে। তো 3 9 27, 9 বছরে 3 9 27টা কাকে কাকে চাকরি দিয়েছে? কটা মামাটি মানুষের গরিব মানুষকে চাকরি দিয়েছে না? তার ভাইজি, তার ভাইপু, তার জামাই, তার জামাইয়ের ভাই, এটাকে আগে প্রকাশ করতে বলুন। আর উনি এখনও দ্বিচাচারিতা করেন। উনি বলেন আমি জমায়েতুল হিন্দের রাজ্য সভাপতি। তাহলে উনি কেন তৃণমূলের প্রতীকে মঙ্গলকোটে ভোটে দাঁড়িয়েছিল? প্রথম কথা, এটা দ্বিচাচারিতা নয়, বাংলার মানুষের সঙ্গে মিথ্যাচার করা না। তারপরে যেখানে মঙ্গলকোটে বর্ধমানের এমএলএ হলেন, 5 বছর যেতে না যেতেই সেখানকার ভোটারদের লাঠিঝাঁটা খেয়ে সেখান থেকে বর্ধমানের মন্তেশ্বরে চলে এলেন 2021-এ। এই 21-এও 24-এ 23-এ লাঠিঝাঁটা খেতে শুরু করেছে। আগামী দিনে যেখানে ভোটে দাঁড়াবে সিদ্দিকুল্লাহকে ঝেঁটিয়ে বিদায় করবে বাংলার মুসলমানরা। তোহা সিদ্দিকী আর নওশাদ? তোহা সিদ্দিকী একজন পীরজাদা, তিনি রাজনীতির লোক নয়, তিনার প্রতি আমার শ্রদ্ধা আছে। তিনিও মাঝে মাঝে কখন কি বলেন, কখন ফিয়াদের কথাই বলেন। একটা কথা খুব কানে বাজে তোহা সিদ্দিকী বলেছিল, আপনি নিশ্চয়ই একমত হবেন। উনি বলেছিলেন আমরাই ঠিক করব বাংলার মাসনদে কে বসবে। মানে ব্যাখ্যা করলে দাঁড়ায় মুসলমানরাই ঠিক করবে পশ্চিমবাংলার মাসনদে কে বসবে। আপনি সমর্থন করেন? প্রকৃত ইমানদার মুসলমানরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে, তার যোগ্য জবাব মুসলিমরা যখন দেবে, তাহলে তোহা বাবুর কথাটা, তোহা সিদ্দিকীর কথাটাও একদম বর্ণে বর্ণে মিলে যাবে। এবং হুমায়ুন কবির কথাটা যেটা আজকের দিনে বলছে, আগামী 22শে ডিসেম্বর সোমবার যখন নতুন দল ঘোষণা করবে, সেদিন হুমায়ুন কবিরের প্রথম টার্গেট হবে বাংলায় মুসলিমরা, তার নির্ণায়ক শক্তি মুসলমানরা হবে, বাংলার মসনদে কে মুখ্যমন্ত্রী হবে। আমরা লিডার অফ দ্য অপোজিশনে বসবো, শাসক দলের ব্রেঞ্চে বসতে যাব না। নিশ্চয়ই বিরোধী আসনে বসে বাংলার নিপীড়িত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত মুসলমানরা তার অধিকার যেই মসনদে বসুক, সে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বসুক, নাহলে শুভেন্দু অধিকারীর স্বপ্ন পূরণ হোক, যেই বসুক, বাংলার মুসলমানদের, বাঙালি মুসলমানদের ন্যায্য অধিকার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। হুমায়ুনদা, আমার শরীর আরো রোমাঞ্চিত হতো যদি এটা বলতেন আপনি হতে চলেছেন পশ্চিমবাংলার প্রথম মুসলমান মুখ্যমন্ত্রী, তাহলে রোমাঞ্চিত হতো। আমি এটা স্বপ্ন দেখি না। আমার মতো ব্যক্তি বাংলার মসনদ দখল করবে, এটা কোনো দিন স্বপ্নেও ভাবি না। কিন্তু হ্যাঁ, আমি একজন বাঙালি মুসলিম হিসাবে, নিষ্ঠাবান ইমানদার লোক হিসাবে আমি নিজেকে ন্যায় পথে চলার চেষ্টা করি। সেই ন্যায়ের অধিকার ঠিক রাখতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে, যেভাবে আমি আজকে প্রতিদিন অবাঙালিদের কাছ থেকে, রাজু দাস বলে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা, সে আমাকে গত 10 দিনে অন্ততপক্ষে 6 বার ফোন করে প্রাণে মেরে ফেলার, জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি কিন্তু পিছু হটিনি। আমি আল্লাহ বিশ্বাসী, সৃষ্টিকর্তার উপরে আমার অগাধ আস্থা আছে।
যেদিন তিনি আমাকে এই পৃথিবী থেকে টেনে নেবেন আমি স্বইচ্ছায় চলে যাব কবরে, আমার কোনো দুঃখ হবে না, আমি চলে যাব। কিন্তু কারো কাছে মাথা নত করে হুমায়ুন কবির বেঁচে থাকবে না। মহান আল্লাহ তাআলা যদি আমাকে সম্মান দেয়, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে অসম্মান করতে পারবে না। আর উনি যদি আমাকে অসম্মান করেন, কোনো পৃথিবীর মানুষ আমাকে সম্মান দিতে পারবে না। একটা ছোট্ট জিনিস একটু এড়িয়ে গেলেন, নওশাদ নিয়ে কিছু বললেন না। হ্যাঁ, নওশাদ সিদ্দিকীকে নিয়ে কিছু বললেন না। নওশাদ একটা বাচ্চা ছেলে, ওর যা বয়স আমার ছেলের বয়স তাই। তো নওশাদ ভাঙড়ের এমএলএ, নওশাদ বেশি সেকুলার করছে। তো সেকুলার জিএমের যে তথ্য, অর্থাৎ ও শিডিউল টাইপ, শিডিউল কাস্ট, ওবিসি, আদার্স যারা আছে তাদের সম্মান দিয়েই বলছি। ও যতই চিৎকার করুক, যতই গঙ্গার জল ঘটিতে করে গঙ্গা থেকে পুড়ে এনে তাদের পা ধুয়ে দেখ, নওশাদের মতো ব্যক্তিকে তারা ভোট দেবে না। আমাদেরকে বাংলার মাটিতে 2,82,00,000 ভোটের কাছে গ্রহণযোগ্যতা দেখাতে হবে। তাহলে আমরা 80 থেকে 90টা মুসলিম বিধায়ক বিধানসভায় আনতে পারলে বাংলার বাঙালি মুসলিমদের অধিকার আমরা আদায় করতে কিন্তু পারব। কাজটা খুব কঠিন না। অনেকে বলেন বাংলার সংখ্যালঘুরা খুব বুদ্ধিমান, তারা জানেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে আটকাতে গেলে ভোট দিতে হবে ঘাসফুলে, তৃণমূলে। হুমায়ুন কবির পারবে তাদের বোঝাতে যে এসো বাংলার মুসলিম এক ছাতার তলায় এক হও? আমি 100% কনফিডেন্স আছি। আজকের দিনে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার আগে পর্যন্ত যে ধরনের অসহযোগিতা, এমনকি ডাইরেক্টলি বেলডাঙ্গার পুলিশ প্রশাসন আমাকে বাবরি মসজিদ করব তার ল্যান্ড খরিদ করতে দিচ্ছে না, পারচেজ করতে দিচ্ছে না। একজন ভারতীয় নাগরিক তার যে ল্যান্ড, তার যে কাগজে কলমে যে জমির মালিক, সেই জমি কাকে দান করবে না কাকে সেল করবে না তাকে বিনা পয়সায় দেবে না কাকে টাকা নিয়ে দেবে, তার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু যখন আমাকে 12/12/2024 আমি যেদিন বাবরি মসজিদ 2025 সালে 6 ডিসেম্বর ভিত্তি স্থাপন করব বলেছিলাম, তখন বর্তমান রাজ্যের শাসক দল 11 মাস এটাকে ইগনোর করে গিয়েছিল যে হুমায়ুন কবির পাগলামি করছে, আবল তাবল বকছে, এর কথার কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। যখন আমি ঠিক নভেম্বর মাসের 25 তারিখে চলে আসলাম, আর কটা দিন বাকি, 10টা দিন 11টা দিন বাকি 6 ডিসেম্বর আসতে, তখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে তলব করলো। আমি আসলাম প্রায় 12টা 10 থেকে 2টো 10, 2 ঘন্টা আমাকে বোঝানো হলো। আমি একটাই কথা বললাম যে আর কোনো মতেই এখান থেকে ফেরা সম্ভব না। আমি 1757 খ্রিস্টাব্দে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে এবং তার ঘেসিটি বেগমকে যেভাবে লর্ড ক্লাইভ এবং মির্জাফররা আমাদের বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে পলাশির প্রান্তর থেকে যখন তাদেরকে নৌকাপথে গঙ্গাপথে তারা পলায়ন ঘটাচ্ছিল, তখন তাদেরকে ধরে নিয়ে গিয়ে লর্ড ক্লাইভ কিন্তু সিরাজউদ্দৌলাকে মারতে চায়নি, গদ্দান নিতে চায়নি। তার উদ্দেশ্য ছিল তার গদি থেকে তাকে অপসারণ করা। কিন্তু নিয়তি সেদিন মির্জাফরের ছেলে মিরন সেদিন কিন্তু রাতের অন্ধকারে সিরাজউদ্দৌলার শিরচ্ছেদ করে দিয়েছিল। কাজেই পুনরায় যে মির্জাফরের নাম আজ মুর্শিদাবাদে কোনো সন্তান জন্মালে তার নাম মির্জাফর রাখে না, অনেকে সিরাজউদ্দৌলা রাখে। আমার বড় দাদার নাম সিরাজউদ্দৌলা, মেজদার নাম আলাউদ্দিন, তারপরের নাম আমানুল্লাহ, তারপরের নাম আহমেদ বেন মোল্লা, আমার নাম হুমায়ুন কবির। আপনারা জানেন বাবরের ছোট পুত্রর নাম ছিল হুমায়ুন কবির। আমার ছেলের নাম গোলাম নবী আজাদ। 9/5/1994 সেদিন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গোলাম নবী আজাদ, তার নামে আমি নাম রেখেছিলাম 25শে বৈশাখ 9/5/1994। তাই রবীন্দ্রনাথের নামে ডাক নাম রবীন, ভালো নাম গোলাম নবী আজাদ। আর একজন নাজমা হেপতুল্লাহ
তিনি ছিলেন ভারতবর্ষের একজন উল্লেখযোগ্য ব্যক্তি। আমার মেয়ের নাম নাজমা আর ডাক নাম বৈশাখী। এই হচ্ছে হুমায়ুন কবিরের কি বলবো জীবন পুণ্যলিকা বলতে পারে। আমার শেষ দুটো প্রশ্ন, 135টা সিটে লড়বেন? হ্যাঁ, 135টা সিটে লড়বেন? আজকের দিনে মনে হচ্ছে যে 135 আমি ঘোষণা করেছি, কিন্তু আরও সিট বাড়াতে হবে, কারণ এত ডিমান্ড আসছে। আমি কেতুগ্রাম, বর্ধমানের কেতুগ্রামটা আমার 35-এর মধ্যে রাখিনি। কেতুগ্রাম থেকে আমার কাছে দাবি উঠছে যে কেতুগ্রামটা প্রার্থী দিতে হবে দাদা। তা আমি বলেছি ভেবে দেখব। তো এইরকম 135 তো হবেই, বাড়তেও পারে, 150ও হতে পারে। না হুমায়ুন দা, দেখুন ছোটবেলা থেকে ব্যবসাটা তো ভালো বোঝেন। আমি এই প্রশ্নটা একবারও করব না টাকা কোথা থেকে আসবে। টাকা তো এখন আরব থেকে, কুয়েত থেকে, সব জায়গা থেকে আসবে। তার কারণ পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক ব্র্যান্ড এখন আপনার হাতে, বাবরি মসজিদ। সুতরাং টাকার তো আপনার অভাব নেই। যারা ভাবে ওই 1000 কোটি টাকার আপনার যে সুবাধ্যায়ন সেই দেবে, আমি বিশ্বাস করি না। প্রচুর টাকা আছে, কিন্তু এই 135টা বা 150টা সিটে দাঁড়িয়ে বাংলার মুসলিমকে এক করতে পারবেন? দেখুন, আমি আগেই বললাম যে আমি একটা ইসলাম ধর্মে বিলং করি। ইসলাম ধর্ম বিশ্বের শান্তির একটা ধর্মের নাম ইসলাম ধর্ম। আমি মুর্শিদাবাদের মুসলিমকে যেমন আন্তপান্তভাবে চিনি, তেমনি পাশে নদিয়া মালদা, মুসলিমদের, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূমের মুসলিমদের, বর্ধমানের মুসলিমদের, এদেরকে আমি যেটুকু চিনি, আজকের দিনে যত রকম প্রচেষ্টা করেছিল 6 তারিখে যাতে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করতে না পারি। একদিকে মমতা ব্যানার্জির প্রশাসন ল্যান্ড পারচেজ করতে দিচ্ছে না, অন্যদিকে হাইকোর্টে মামলা করা হলো। 5 তারিখে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি তার ডিভিশন বেঞ্চ বলল হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কিছু করছে না, যদি কোনো আশঙ্কা থাকে গণ্ডগোল হওয়ার তাহলে রাজ্য সরকার আছে কেন, রাজ্য সরকারের প্রশাসন আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার দেখুক। এটা ওই শুক্রবারে, শনিবার স্যাটারডেতে 6 তারিখ ছিল। 5 তারিখে দুপুরে যখন অনারেবল হাইকোর্টের এই অবজারভেশনটা হলো এবং রাজ্য প্রশাসনকে এই দায়িত্ব দিল, তার আগের দিন থেকে আপনি জানেন যে মহামান্য রাজ্যপাল উনি আমাকে হোম অ্যারেস্ট করার জন্য একটা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। আমি যতটুকু জানতে পেরেছি, এই চিঠির নকশা, এই গেম প্ল্যান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছিল, যেটা ডাইরেক্ট উনি না করে মুসলমান লোক চটে যাবে, তাই রাজ্যপালকে দিয়ে আমাকে হোম অ্যারেস্ট করে যাতে আমি ভিত্তি স্থাপন করতে না পারি। তাই আগেই বলেছি, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রুখে কে। রাখে হরি মারে কে, আর যদি হরি রক্ষা করে রুখে কে। এটাই হয়েছে। যত হুমায়ুন কবিরের দিকে ধেয়ে আসবে, হুমায়ুন কবিরের লোকজনরা আগামী দিনে তৃণমূলকে সমুচিত জবাব দেবে। হুমায়ুন দা, 150টা সিটের মধ্যে আমি ধরে নিলাম মালদা, মুর্শিদাবাদ, নদিয়া একটা বিরাট অংশের মুসলিম অর্থাৎ সংখ্যালঘু, ওখানে সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত আপনি আসন পেয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার আপনাকে ডাকলো, আপনি তো সবাইকে নিয়ে আবার চলে যাবেন তৃণমূল কংগ্রেসে? কোনো মতেই না। আমি আগেই বললাম 12/11/2012 সোমবার ছিল, সেদিন রাইটাসে বসতেন মুখ্যমন্ত্রী। আমি সেদিনকে খাদ্য দপ্তরের স্ট্যান্ডিং কমিটির আমার চেয়ারম্যান ছিল বজবজের এমএলএ অশোক দেব অ্যাডভোকেট, আমি মেম্বার ছিলাম। আমি মিটিং করছিলাম বিধানসভায়। আজ যেমন আমার মিটিং ছিল, আজকেও আমি পিএলডির চেয়ারম্যান আছি আর পাওয়ার কমিটির সদস্য আছি। পাওয়ার কমিটির চেয়ারম্যান আছেন আব্দুল খালেক সাহেব, মেটিয়া বুরুজের এমএলএ। তো আজকে দুটোরই মিটিং ছিল, আমার মিটিংও ছিল, আমি মেম্বার আছি পাওয়ারের, সেখানেও ছিল। সেই রকম 12/11/2012 আমি কংগ্রেসের বিধায়ক, অশোক দেব তৃণমূল কংগ্রেসের বিধায়ক, খাদ্য দপ্তরের চেয়ারম্যান ছিলেন স্ট্যান্ডিং কমিটির। ওখানে মিটিং করছিলাম,
তৎকালীন নাম্বার 2 মুকুল রায় আমাকে প্রায় জোর করে ওখান থেকে গাড়িতে তুলে, লালবাতিওয়ালা গাড়িতে তুলে নিয়ে রাইটার্সে নিয়ে গিয়েছিল। সেদিন মুখ্যমন্ত্রী 12/11/2012 হুমায়ুন কবিরকে যে আদর যত্ন, 35 মিনিট ধরে তাকে আশ্বস্ত করা, রেলের রেস্টুরেন্ট থেকে ফিশ ফ্রাই নিয়ে আসা, আপনি খাবেন না জোর করে আপনাকে বলা, খেতে মনে আছে সব, বলুন। তো সেদিনকে হুমায়ুন কবিরের যে গুরুত্ব, আগেই বলেছি 2011 নির্বাচনে উনি 182 পেয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদে ওনার 8% ভোট ছিল। একটা 8% ভোট নিয়ে কোনো রাজ্য দখল করা যায় না, মিনিমাম 35, 36, 40। গত 2024 লোকসভাতেও তৃণমূল কংগ্রেস প্রায় 44% ভোট পেয়েছে, আর বিজেপি 18 থেকে 12-তে নেমে গিয়েছে, 39 সামথিং ভোট পেয়েছে। 2,87,00,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, 2,33,00,000 সামথিং ভোট পেয়েছে বিজেপি। 65টা আসনে 2021-এ মমতা ব্যানার্জির প্রার্থীরা, যেটা 211 জিতেছিল 13, 65টা প্রার্থী 500 থেকে 2000 ভোটে জোড়া ফুলের প্রার্থীরা জিতেছিল, পদ্ম ফুলের প্রার্থীরা হেরেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দক্ষ রাজনীতিবিদ সেসব বেমালুম ভুলে গিয়েছে, তাই ওনাকে আগামী দিনে এর খেসারত বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। চতুর্থবারের জন্য তাদের আর ক্ষমতায় ফিরে আসা কোনো সম্ভাবনা নেই, থাকবে না। আপনি নিশ্চিত? আপনি নিশ্চিত? নিশ্চিত। তৃণমূল আসছে না ক্ষমতায়? মোটেই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক কীরকম আমার ছিল? ব্যক্তিগত সম্পর্ক ভালো। দিদির সাথেও আমার, দিদি আমাকে অনেক স্নেহ করেন, বকাঝকাও করেন। কথাই আছে, শাসন করার অধিকার তারই থাকে যে সোহাগ করতে জানে। তাই দিদি মাঝে মাঝে আমাকে সোহাগও করেন, শাসনও করেন। সেই দিন বিধানসভায় যখন বলল হুমায়ুন চুপ, সেটা আমার খুব খারাপ লেগেছে, কারণ দিদি অনেক সময় তার বক্তব্য রাখতে গিয়ে ডায়াসে বলুন, বিধানসভায় বলুন, তিনি আনপার্লামেন্টারি কথাবার্তা অনেক সময় বলে ফেলেন। তিনার পলাতে বিরোধীরা বেঞ্চ থেকে অনেক হইচই, অনেক বয়কট। এই যে আমাকে বলা হলো রেজিনগরে থাকে হুমায়ুন কবির, সে কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, তার জন্য তাকে সাসপেন্ড হতে হবে। কিন্তু যিনি কলকাতার মেয়র জনাব ফিয়াদ হাকিম, যেদিন একটা মুসলিম ডায়াসে গিয়ে, একটা মুসলিম ইসলামিক অনুষ্ঠানে গিয়ে যখন বলল যে মুসলমান হয়ে যারা জন্মিয়েছে তারা সৌভাগ্যবান, আর যারা অমুসলিম হয়ে পৃথিবীতে জন্মিয়েছে তারা দুর্ভাগা, এবং দাউতি ইসলামের কথা বললেন, তার জন্য লিডার অফ দ্য অপোজিশনের নেতৃত্বে যে কটা প্রশ্নের উত্তর দিতে ফিয়াদ হাকিম উঠেছিল, সঙ্গে সঙ্গে বিরোধী মেম্বাররা বিধানসভা থেকে ওয়াক আউট করেছিল, বয়কট করেছিল। শেষমেশ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ববি হাকিমকে ক্ষমা চাইতে হয়েছিল। তো সেদিনকে শৃঙ্খলা কমিটি কোথায় ছিল? সেদিনকে কেন ফিয়াদ হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক অমুসলিমদের এইভাবে অবজ্ঞা করা, অপমান করার বিরুদ্ধে এদের ডিসিপ্লিনারি কমিটির কি ভূমিকা ছিল? আর হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করবে, সেটা নিষেধ শুনেনি বলে তাকে সাসপেন্ড করতে হবে? এর জবাব মুসলিম সমাজের মানুষ, 2,40,00,000 বাঙালি মুসলমান আগামী দিনে 2000 এপ্রিল মাসের 1 মাস ধরে সপ্তম ফেজে নয় অষ্টম ফেজে যে নির্বাচন আসছে, ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেসকে জবাব দেবে। আমি একটা কথা বলছি, হুমায়ুন দা, এই প্রশ্নের উত্তরটা আপনি দিলে আমি খুব খুশি হব, না দিলেও আমি আপনাকে কিছু বলবো না, আপনি এড়িয়ে যেতে পারেন। আপনার অবাক লাগে না? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা মানুষ ইসলামে বিশ্বাস করে, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামে বিশ্বাস করে, সেখানে কোনো সংখ্যালঘু নেতা যদি এই রকম কথা বলে থাকে, ধরুন পাকিস্তানে কোনো হিন্দু নেতা বলল বা বাংলাদেশে কোনো হিন্দু নেতা বলল, তাহলে কি হবে? আর পশ্চিম বাংলায় এরকম কোনো নেতা বললেও সংখ্যাগরিষ্ঠ হিন্দু কিছু বলে না, আপনার কি মনে হয়? হিন্দুদের ভীরু মনে হয়?
দেখুন বাঙালি, না আপনার আপনার এটা এটা কি মনে হয় একদম মন থেকে বলুন একদম। আমি আপনাকে ওপেন বলছি, একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সে তিনজন ভদ্র নর্ম শান্ত শিক্ষিত অমুসলিমের মোকাবেলা করতে পারে। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা, সনাতন ধর্ম অবলম্বী মানুষরা আমার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শান্ত ভদ্র মার্জিত হয়। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে শতকরা 20% তারা এত উগ্র হয়, এত হিংস্র হয়, এত দায়িত্ববান হয় যে তাদের দায়িত্বর মধ্যে যেগুলো পড়ে না সেগুলোকেও তারা নিজের কাঁধে তুলে নিয়ে, নিজের রিস্ক নিয়ে, নিজের মানে জীবনকে তোয়াক্কা না করে। একটা ভোটের পরিসংখ্যান আপনাকে দিই, যে একটা 1000 মুসলিম বুথ, সম্পূর্ণ মুসলিম ভোটার 1000। আপনি 2024 সালের লোকসভা ভোটের রেজাল্ট, সেটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে সব কিছু আপনার লোড আছে। একটা মুসলিম বুথে 1000 ভোটের মধ্যে দেখুন কত পার্সেন্ট পোল হয়েছে, দেখবেন মিনিমাম 80%, ম্যাক্সিমাম 88%, মানে 88%। একই জায়গায় একটা সেম 1000 হিন্দু বুথে সকালবেলায় 7টায় পোল হবে, 6টায় বুথে গিয়ে ফার্স্ট পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারদের কাছে এজেন্ট ফর্ম ফিল আপ করতে হবে। মুসলিম হলে সে ঠিক 6টায় চলে যাবে, গিয়ে বুথের এজেন্ট ফর্মটা ফিল আপ করে সেদিনকার জন্য ঘুগনি মুড়ি খেয়ে, না হয় রাস্তায় যা পাবে সেটা খেয়ে, সারা দিন যতক্ষণ ওই ইভিএম মেশিনটা সিল না হবে, ব্যালট বাক্সটা সিল না হবে, ততক্ষণ পর্যন্ত সেই বুথ ছেড়ে যাবে না। কিন্তু হিন্দু ভাইরা পোলের ক্ষেত্রেও অনেক পিছিয়ে। যেখানে 85% পোল মুসলিম বুথে হয়, সেখানে একটা হিন্দু বুথে 1000 বুথে 65 থেকে 70, অর্থাৎ আপনি ভবানীপুরেই দেখে নেবেন কত পার্সেন্ট পোল হয়। তাহলে সেখান থেকে জানতে হবে যে 62% আজকের দিনে হিন্দু, আর 63% হিন্দু, আর 37% মুসলমান। তাহলে পোলের দিক থেকে আরও তারা 10% 12% অনেক অ্যাডভান্স, অর্থাৎ তাদের ভোটের ক্ষেত্রে পোলটা অনেক বেশি হয়। হিন্দু ভাইদের ক্ষেত্রে তাদের এত ভোট নিয়ে উন্মাদনা, মারামারি করা, ভাইয়ে ভাইয়ে ঝামেলা করা, আত্মীয়র মধ্যে লড়াই করা হিন্দু সমাজের মানুষরা কোনো মতেই। আমার একটা ভালো উদাহরণ জানা আছে। একটা মুসলিম তার নিজের মায়ের পেটের 3 ভাই 1 কাঠা জমির জন্য আরও 5 কাঠা জমি বিক্রি করে কেস লড়বে ওই 1 কাঠা আদায় করার জন্য। আমার নিজের দাদু, তার নাম ছিল একিমউদ্দিন শেখ। তিনি আমার গ্রামের একজন যোদ্ধা ছিল, তার নাম ছিল হিফাজতুল্লাহ মিয়া। তিনাদের অনেক জমি জায়গা ছিল, আমার দাদুদেরও অনেক ছিল, কিন্তু আমার দাদু এত জেদি ছিল যে 16 কাঠা জায়গার জন্য তখনকার দিনে 500 টাকা বিঘা 50 বিঘা জমি বিক্রি করে বহরমপুর জজ কোর্টে কেস করেছিল। জয়লাভ হয়তো পেয়েছিল, কিন্তু 50 বিঘি জমির বিনিময়ে 16 কাঠা জমি জিতেছিল। কোনো হিন্দু ব্যক্তি 16 কাঠা জমির জন্য 16 বিঘেও জমি বিক্রি করবে না, 1 বিঘেও জমি বিক্রি করবে না। সে হিসাব করবে যে আমি 16 কাঠার জন্য আমি 20 কাঠা জমি লস করব না। হিন্দু আর মুসলিমের মধ্যে এই পার্থক্যটা আছে। কোথাও মনে হচ্ছে রাজনীতিতে এই আপনি বলছিলেন মুসলিম ভাইদের এই জেদটাই কোথাও নির্ণায়ক কারণ হয়ে থাকে, যে কারণে তোহা সিদ্দিকী বলছিলেন আমরাই ঠিক করব বাংলার মসনদে কে বসবে, এই কারণে এই জেদটা বোধহয় রয়েছে। নিশ্চয়ই আমার যদি সততা থাকে, আমি যদি কোনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ না করি, তাহলে আমার কাকে ভয় পাবো? আমি সিপিএমের বিরুদ্ধে 30 বছর কংগ্রেস করতে গিয়ে 27টা মামলা খেয়েছিলাম। কখনো 81 দিন টানা বহরমপুর সেন্ট্রাল জেলে ছিলাম, চুরি করে না, কারো ঘর ঢুকে না, কাউকে টনটিটকারি করে না, শুধুমাত্র কংগ্রেসের হয়ে বামফ্রন্টের পুলিশের বিরুদ্ধে, জ্যোতিবাবুর পুলিশের
ঘেরাও করে অবরোধ করে মামলা খেয়ে 81 দিন জেল খেটেছি। আইএস অফিসারকে থাপ্পড় মেরে 81 দিন জেল খেটেছি। সেই কেস জুডিশিয়ালের কাছে গিয়ে আজও কিছু করতে পারেনি, সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়ে গেছি। আজকে আমার কাছে খবর আছে যে কিছুদিন পরে হয়তো মমতা ব্যানার্জির পুলিশ আইপ্যাক মিলে আমার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দেবে। আমি আপনাকে অন ক্যামেরায় বলে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেদিন হুমায়ুন কবিরকে কোনো মিথ্যা মামলা দেবে, আমি সেই যে থানা থেকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে 24 ঘন্টার মধ্যে সেই থানার এক একটা ইট আমি খুলে নেব, এক একটা ইট আমি খুলে নেব, থানা ঘেরাও করে। মানে থানার ইট খুলে নেবেন? ইট খুলে নেব যদি মিথ্যা মামলা দেয়। আমি আপনার কথাটা উড়িয়ে দিচ্ছি না, তার কারণ আমি নিজের চোখে দেখেছি আপনি আদালত চত্বরে কীরকম ওই গুলি বলবো না, ঢিল পাটকেল মারিয়েছিলেন ওই সময় দাঁড়িয়ে বাম জামা। বললাম তো আপনাকে, হুমায়ুন কবির উপরলা ছাড়া কাউকে ভয় পায় না। আমি যদি কারো ঘর ঢুকি, আমি যদি কারো দিকে টেরা চোখে তাকাই, আমি যদি কারো পকেট মানি করি, কারোর সঙ্গে তুলাবাজি করি, ভাঁওতা দিই, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমি তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করব বলে যে প্যাসেজ একদিন মমতা ব্যানার্জি পেয়েছিল, আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে। যখন সিঙ্গুরের কৃষকদের জমি আন্দোলন করতে গিয়ে 26 দিন ওই দুর্গাপুর রোডে মমতা ব্যানার্জি বসেছিল, সেদিন প্রণববাবু বুদ্ধবাবুকে বলেছিল যে মমতা ব্যানার্জিকে এত বাড়তে দিও না, যদি এই 26 দিনে থাকছে, আমি যদি মুখ্যমন্ত্রী হতাম কি করতাম জানো? তাহলে কি, আমি 7 দিনও পার হতে দিতাম না, রাত্রেবেলায় জল কামান দিয়ে সমস্ত কিছু তুলে দিতাম। তো বুদ্ধবাবুরা তাকে প্যাসেজ দিয়েছিল আন্দোলন করতে। তো মমতা ব্যানার্জি হয়তো আমাকে তার বিরোধিতা করতে, তার পার্টির বিরোধিতা করতে প্যাসেজ নাই দিতে পারে, কিন্তু আমি এক কথাই বলছি, আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, কিন্তু কোনো অন্যায় জুলুমের কাছে মাথা নত হুমায়ুন কবির করেনি, করবে না। মানে পুরো জেহাদ ঘোষণা করেছেন এই জিহাদ সরকার। বলছি তো, জিহাদের অপব্যাখ্যা হয়। জিহাদ ইসলামদের কাছে একটা খুব সুন্দর কথা, যে নিজের জীবনের জন্য জিহাদ করা যায়। আপনি বিজনেসে জয়লাভ করার সার্থকতার জন্য জিহাদ করতে পারেন, আপনি আপনার ধর্মের প্রতি অগাধ আস্থা রাখার জন্য জিহাদ বলতে পারেন। কাজে জিহাদ কথাটার অপব্যাখ্যা আমি মানছি না। জিহাদ মানুষের জীবনে একটা সার্থকতার নাম জিহাদ। না, এটা তো আপনি অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করছেন, অন্যায়ের বিরুদ্ধেই লড়ছেন, তাহলে এই লড়াইটাকে আপনি জেহাদের মতোই তো দেখছেন। নিশ্চয়ই, আমি তো আগেই বললাম যে আমাকে যে অপমান অপদস্থ তৃণমূলের কিছু জেলার নেতা, ব্লকের নেতা, তারা এই পুলিশ প্রশাসনকে নিয়ে করেছে, আমি আগামী দিনে তৈরি আছি। আমি আগেই বললাম, মুর্শিদাবাদের প্রশাসন, আমার কোনো লোক যদি কারো কোনো ক্ষতি করে, কোনো জায়গায় ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, কোনো 2 নম্বরি ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, এনডিপিএসের সঙ্গে যুক্ত থাকে, বা গাঁজা হিরোইনের ব্যবসা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আমি একটা কথাও বলবো না। যে মুর্শিদাবাদের রাজনীতি তো জলঙ্গি, মানে মুর্শিদাবাদের রাজনীতি তো নদীর জলে, ভাগীরথীর জলে ডুবে যাবে যদি গরুর টাকা না নেওয়া হয়। সব দলই তো গরুর টাকা নেয়। আজকের দিনে আর ইনামুল নাই, মুকেশ সাহেবও এখানে বিধাননগরের কমিশনার হয়েছে। একসময় গরুর বস্তা বস্তা টাকা ইনামুলের কাছ থেকে কারা তুলত, ইডি তদন্ত করলে, সিবিআই তদন্ত করেছে, সব ধামাচাপা পড়ে গেছে, আর নতুন করে ওটা তোলার দরকার নেই। যাক, আমি ওই গরুর মধ্যে ঢুকছি না, আমি একটু গরুর বাইরে বেরিয়ে আসছি। আচ্ছা, আমি 3টে প্রশ্ন করে শেষ করে দেব। শুধু একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন নতুন ইনিংস মমতা বন্দ্যোপাধ্যায়, আবার তৃণমূল সরকার আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ নেতা, এই সময় আপনি দল ছেড়ে চলে যাচ্ছেন? আমি তো দল ছেড়ে যাইনি, আমাকে দল সাসপেন্ড করেছে। আমার কাছে এটা প্রত্যাশী ছিল যে হয় সাসপেন্ড, নাহলে বহিষ্কার। এর আগে 2015 সালের 25শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব বিনা নোটিশে, বিনা মেঘে বজ্রপাতের মতো আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছিলেন।
তারপরে আমি একটা রাজনৈতিক জীব, আবার ঘুরে কংগ্রেসে যাওয়া। যখন 2016-তে টিকিট দিল না, নির্দলে লড়ে বললাম 74,210 টেবিল চিহ্ন নিয়ে ভোট পাওয়া। কংগ্রেস সিপিএমের জোট প্রার্থীর কাছে মাত্র 5,500 ভোট। আমার কিন্তু হুমায়ুনদা এটাকে একটা অজুহাত মনে হচ্ছে। তৃণমূলের বহিষ্কার, আপনি কত বহিষ্কার দেখলেন? তৃণমূলের বহিষ্কার মানে কি আর 6 বছরের বহিষ্কার? আজ অব্দি আরাবুল থেকে শুরু করে কেউ কি 6 বছর বহিষ্কৃত ছিল? এ তো ডেকে নিত কয়েকদিন বাদে। না দেখুন, আমি আপনাকে বলছি, আমি এই যে 4 ডিসেম্বর বেলা 11টা 11:30টায় আমি বহরমপুরে সিএম ছিল, মুখ্যমন্ত্রীর মিটিং ছিল, রাজনৈতিক মিটিং। এই যে এসআইআর নিয়ে বা কী কারণে তিনি মানব না বলেছিলেন ওয়াকফ, তারপরে মেনে নিলেন অ্যামেন্ডমেন্ট, এইসবের নিয়ে তিনি মালদার লোককেও বলে এসছেন। তারপরে মুর্শিদাবাদের 4 তারিখে বলার কথা। আপনি তো গিয়েও ছিলেন। হ্যাঁ, আপনি তো সবাই গিয়েও ছিলেন, যাচ্ছে। হ্যাঁ, সবাই গিয়েছিলাম। আমার 17 নম্বরে নাম ছিল, যেটা সিএমের অফিস থেকে আমার নাম রাখা হয়েছিল। আমাকে ডেকে অপমান করা হয়েছিল। মানে চিফ মিনিস্টারের অফিস থেকে আপনাকে জানানো হয়েছিল আসার জন্য? চিফ মিনিস্টারের অফিস থেকে জানায়নি, ওখানকার জেলার সাংগঠনিক সভাপতি আমার ভাই অপূর্ব সরকার আগের দিন রাত্রে 8:30টায় জানিয়েছিল, এবং পরের দিন সকাল ও 10টার পরে ঘুমিয়ে ওঠে। কিন্তু ওই দিনকে 8টায় উঠে গিয়েছিল, যেহেতু সিএম ছিল জেলায়। 11-12টায় মিটিং, তাই ও 8:30টায় ও বলেছিল তুমি চলে আসবে সময় মতো। আমি যথারীতি 11:10-এ গিয়েছিলাম। দেখে দেখছি তাদের যারা আধিকারিকরা তারা লিস্ট ধরে ধরে ঢোকাচ্ছে। আমার নামটা 17 নম্বরে ছিল। পেন দিয়ে ক্যারা দিয়ে আমাকে ভেতরে প্রবেশ করিয়েছিল। তারপরে এবিপি আনন্দের আশাফুল এবং আরও কয়েকজন সাংবাদিক ব্যারিকেড ভেঙে আমার দিকে ধেয়ে আসছে। আমি বললাম কী না হলো? ওদিকে সিকিউরিটি অফিসাররা তাদের আটকাচ্ছিল। আমাকে এসে বললো এইমাত্র আপনাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি তৎক্ষণাৎ কোনো রিয়াকশান না দিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। পরে বাইরে এসে আমি বলি যে ভালোই হলো, মহান আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্যই করে, ভালোর জন্যই করে। আমি তৃণমূল কংগ্রেসকে এই অপমানের যোগ্য জবাব আমার মুসলিম ভাইরা দেবে, আমি দেব। আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তৃণমূল কংগ্রেসকে 2026 সালে গদি থেকে সরানোর জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার যোগাযোগ করলেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলেন না? না, কোনো কারোর সঙ্গে আর যোগাযোগ করার কোনো প্রয়োজনীয়তা হুমায়ুন কবিরের নেই। হুমায়ুন কবিরকে যেদিন প্রয়োজন পড়বে তখন অভিষেক যোগাযোগ করতে পারে, শুভেন্দু যোগাযোগ করতে পারে, মমতা ব্যানার্জি যোগাযোগ করতে পারে। অনেকে বলেন শুভেন্দু অধিকারের সঙ্গে তলায় তলায় একটা যোগাযোগ আপনার আছে বরাবর। কোনো তলায় তলায়, আমি আগেই বললাম হুমায়ুন কবির যেটা করে একদম সোজা সাপটা, বুক চিতিয়ে করে একদম। কারোর সঙ্গে তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং করা হুমায়ুন কবিরের ক্যারেক্টারের মধ্যেই নেই। আমার শেষ 2টো প্রশ্ন। এক, যদি অপমান দেখি অধীর চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায়, 1 নম্বরে আপনাকে অপমান করার ক্ষেত্রে কাকে রাখবেন? কে? আপনার রাজনৈতিক জীবনে প্রণব মুখোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো অপমানের বদলা অধীর চৌধুরী নিয়েইছেন একবার। যদি তালিকা করতে বলি, কে সবচেয়ে বেশি আপনাকে অপমান করেছে? দেখুন, অধীর চৌধুরী আমাকে রাজনৈতিকভাবে নিজে কোনো দিন অপমান করেননি। 1996 সালে অধীর চৌধুরী প্রথম নবগ্রামের 20,000 ভোটে বিধায়ক হয়েছেন। তাকে টেনে এনে বহরমপুরে 1999 সালে 85,000 ভোটে এমপি করা হয়েছে। তার জন্য আমার অন্যতম অবদান ছিল। সেই 1999 থেকে 2012 সাল 13 বছরে অধীর রঞ্জন চৌধুরী আমার কাছে অন্ততপক্ষে 100 বার লাঞ্চ করেছে আমার বাড়িতে। অধীর রঞ্জন চৌধুরী এমপি বহরমপুর। প্রণববাবুর মতো ব্যক্তিত্ব, তিনি 2008 সালে তিস্তর পঞ্চায়েতে জেলা পরিষদে আমার জন্য প্রচারে আসার জন্য, ওখানে আমার জন্য রোড শো করার জন্য হেলিকপ্টারে এসে বহরমপুরে নেমে তারপরে আমার শক্তিপুরের বাড়িতে গিয়ে সেখান থেকে সোমপাড়া থেকে বাজার শো 10 কিলোমিটার রোড শো করে দিয়েছে
প্রণববাবুর মতো ব্যক্তি। মনে আছে ওনার শুধু কাজেই তারা কেউ আমাকে রাজনৈতিকভাবে অপমান করেনি, বরঞ্চ অনেক যেমন প্রণববাবুর কথা বললেন, প্রণববাবু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনার বীরভূমের কিন্নাহারের মিরাটি গ্রামে তার বাড়ি ছিল। আমার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরত্ব। আমি ওই নদী পার হয়ে পাচন্ডি মোড় হয়ে কিন্নাহার থেকে মিরাটির বাড়িতে প্রত্যেক দুর্গাপুজোতে যখন প্রণববাবু দুটো হেলিকপ্টার নিয়ে ভারতের ফাইন্যান্স মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার এই সমস্ত ভূমিকায় থেকে, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান এইসব পোস্টে থেকে, এমনকি ভারতের রাষ্ট্রপতি থাকা অবস্থায় মিরাটির বাড়িতে যখন পুজোতে আসতেন, আমার মতো এই অবজ্ঞাকে প্রণববাবু নিমন্ত্রণ করতেন। আমি যেতাম, পুজো করতে করতে ঠিক আমার লক্ষ্য রাখতেন, হুমায়ুন না খেয়ে কিন্তু যাবি না, গৃহস্থের অকল্যাণ হয়। আর আজকের যারা নেতা, যে মমতা ব্যানার্জি 20 মে 2011-তে বলেছিল প্রতি রবিবার আমি আম জনতার সঙ্গে সাক্ষাৎ করব, তাদের দেখা করব, তাদের অভাব অভিযোগ শুনব, সেই আম জনতা তো দূরে অস্ত। আজকের দিনে তার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গেও কথা বলার তার সময় থাকে না। তার দলের 220 জন বিধায়কের সঙ্গেও তিনি 1 মিনিট আলাদা করে সময় দেন না। এসব অতীত হয়ে গিয়েছে, উনি সব ভুলে গিয়েছেন। আগামী দিনে উনি কি করবেন ওনার ব্যাপার, আমি কি করব এটা আমার ব্যাপার ব্যক্তিগত। সময় আসলে ময়দানে অবতীর্ণ হব, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। অনেকে বলছেন এখন অনেক সময় আছে, রণে ভঙ্গ দিতে পারেন? কোনো সম্ভাবনা নেই। এবার শেষ দুটো প্রশ্ন না করলে আমাদের এই সাক্ষাৎকারে অসম্পূর্ণ থেকে যাবে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হিন্দু যারা রয়েছে তারা নাকি খুব ভয়ে রয়েছে সংখ্যালঘু হিসেবে। সেখানে যদি হুমায়ুন কবির এবং তার দল গোটা পশ্চিম বাংলায়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় যদি যেতে, তাহলে হিন্দু বাঙালির অবস্থা ওই 3টে জেলায় করুণ থেকে করুণতম হবে। আবার বাংলাদেশের উদ্বাস্তুর মতো তাদের এই 3টে জেলা ছাড়তে হবে। কোনো সম্ভাবনা নেই, কারণ বাংলার মুখ্যমন্ত্রী সনাতন ধর্ম অবলম্বী কোনো ব্যক্তি হবে। হুমায়ুন কবির বাংলার মুখ্যমন্ত্রী হবে না, স্বপ্নও দেখে না। কাজেই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম কোনো হিন্দু ভাইদের কোনো রকম কোনো টেনশন নেই, কোনো সম্ভাবনা নেই। আপনি তো 4 দশকের বেশি সময় ধরে রাজনীতি করছেন, একটা কথা সত্যি বলুন তো, হিন্দু মুসলমানের এই বিভাজন বরাবরই ছিল। আমাদের দেশ ভাগ হয়েছে অর্থাৎ ধর্মের ভিত্তিতে, কিন্তু যে সাম্প্রদায়িক এখন মনোভাব উভয় পক্ষের এসছে, এটা তো আগে ছিল কি এই বাংলায়? আজ থেকে 20 বছর আগে ছিল না। বুদ্ধবাবুর টাইমে ছিল না, জ্যোতিবাবুর টাইমে 96 সালে কে অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল। এই মমতা ব্যানার্জি 30 হরিশ চ্যাটার্জির কালীঘাটের বাড়িতে 98 সালে দল গঠন করার পর অটল বিহারী বাজপেয়ীকে কালীঘাটের বাড়িতে ডেকে নিয়ে এসে নিজে পায়ে হাত দিয়ে প্রণাম করা, আর ওনার মা গায়ত্রী ব্যানার্জির পায়ে হাত দিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রণাম করেছিল। কাজেই সাম্প্রদায়িক তাস কারা খেলেছিল? জ্যোতিবাবু প্রশ্রয় দিয়েছিল, মমতা ব্যানার্জিও প্রশ্রয় দিয়েছিল। শুভেন্দু অধিকারী বুক চিতিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়ে যদি বলতে পারে আমি হিন্দুদের বিধায়ক, হুমায়ুন কবির মোল্লাদের জন্য বললেই সে কমনিয়াল। আর শুভেন্দুবাবু একদম যুধিষ্ঠির। না, কোথাও মনে হচ্ছে না এই মুহূর্তে, আপনি খুব দামি কথা বললেন, কিন্তু এই মুহূর্তে যে বিরাট বিভাজন দেখা যাচ্ছে, এটা আগে কখনো দেখেছেন? আপনি তো 4 দশকের বেশি সময় ধরে রাজনীতি করছেন। আগে কখনো জ্যোতিবাবু ওই উড়িষ্যার পুরী থেকে জগন্নাথ মন্দিরও নিয়ে আসেনি। এখানে রাজারহাট নিউ টাউনে আপনাদের ঠিক এখান থেকে ঢিলছুড়া দূর 15 একর জায়গা, প্রায় 1000 কোটি টাকা দাম, সেটা স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল, সেটাকেও পুজো কমিটির হাতে হ্যান্ডওভার করা হয়েছে। এটা কোনো দিন হয়নি। এগুলো কি বাংলার মুসলমানদের মনে দাগ কাটছে? নিশ্চয়ই কাটবে। আপনি মুসলমানের ভোট নিয়ে গদিতে বসবেন, আপনি মুসলমানদের তোষণ করার কথা মুখে বলবেন,
একটা মুসলিম ছেলে ঠিকমতো চাকরি পাবে না, কর্মসংস্থান হবে না, শিল্প আসবে না, তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যাবে, তাদের জন্য আপনি 5,000 টাকা ভিক্ষা কথা ঘোষণা করবেন, 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, যারা ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছে তাদের 1,000 টাকা, আর যারা আপনার বিরুদ্ধে ভোট দেয় তাদের 1,200 টাকা। আগামী দিনে বাংলার মুসলিমরা নিজেদের প্রতিনিধি পাঠাবে এবং আমরা বলবো, আমরা যদি নির্ণায়ক শক্তি হয়ে আসি তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার হিন্দু মুসলমান প্রত্যেকটা মহিলাকে 3,000 করে মাসে দিব। আর 1,20,000 টাকার ঘরের টাকা নিতে গেলে তৃণমূলের বুথ লেভেলের ক্যাডারদেরকে 5,000, 10,000, 20,000 টাকা ঘুষ দিতে হয়, তারপরে তাদের 1,20,000 পায়। 1 পয়সা ঘুষ লাগবে না, 2 লক্ষ টাকা করে আগামী দিনে হুমায়ুন কবিরের পার্টিকে ভোট দিলে, নির্ণায়ক শক্তি আসলে মুখ্যমন্ত্রী যেই হোক তার সাথে ঠিক এই ধরনের অধিকারগুলো আদায় করা হবে। এটাই হচ্ছে আমার কথা। অবশ্যই আমার শুধু মুখ্যমন্ত্রীর প্রশ্ন এলেই আপনি যেরকম বিনয়ের অবতার হয়ে যাচ্ছেন, এটা আমার দেখতে ভালো লাগছে। মুখ্যমন্ত্রী আমি হব না, ভালো লাগছে দেখতে। আমার শেষ প্রশ্ন, এবং এরপরে আমাকে শেষ করতেই হবে, আপনারও অনেক কাজ। যেভাবে আপনি মসজিদ করছেন, যেভাবে সরকার জগন্নাথ মন্দির করছে, মন্দির মসজিদ করতে করতে কোথাও পশ্চিমবাংলায় চরমভাবে বৈষম্য এবং পরবর্তীকালে তার দাঙ্গায় পর্যবেসিত হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে সুপ্রিম কোর্ট যদি বিনা কাগজে শুধু আবেগপ্রবণ হয়ে ইমোশনালি যদি সুপ্রিম কোর্ট সনাতন ধর্ম অবলম্বী মানুষের 3% মানুষের আবেগকে ছাড়া দিয়ে যদি বাবরি মসজিদের জায়গা রামলীলা কমিটিকে দিয়ে দেয়, সেখানে 2024 সালের 22শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠা করে, তারপরে 2014 সালে যারা 282 পেয়েছিল, 2019 সালে যারা 303 পেয়েছিল, রাম মন্দির করে দেওয়ার পর যারা 240-এ নেমে এসছে, যখন দাঙ্গা হয়নি, আগামী দিনে তৃণমূল ক্ষমতাচ্যুত হলেও বাংলায় কোনো দাঙ্গা হবে না। আর হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে হিন্দু বাঙালিরা ঠিকঠাক থাকতে পারবে? নিশ্চিত থাকতে পারেন। কোনো হিন্দু বাঙালি যদি কোনো কারণে অকারণে আক্রান্ত হয়, পুলিশকে ফোন করার আগে আপনি ঋতব্রত ভট্টাচার্য বা আপনার যারা সহকর্মী আছে আমার ফোন নাম্বারে ফোন করবেন, আমি বুক চিতিয়ে তাদের রক্ষা করব। পুলিশ লাগবে না, হুমায়ুন কবির নিজে রক্ষা করবেন। ধন্যবাদ। এই জন্যেই হুমায়ুন কবির এক অদ্বিতীয়। অনেক কথা বললেন, খোলাখুলি বললেন হুমায়ুনদা, অসংখ্য ধন্যবাদ বাংলা হান্ট টাফ টকে। থ্যাংক ইউ। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল।